গৌরবের মাস ডিসেম্বর। ৭১-এর এ মাসের রক্তের বিনিময়ে মুক্তির স্বাদ পায় জাতি। উদযাপনে নানা কর্মসূচি। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা তদন্ত কমিশনের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেয়ার সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। বিএনপির বিজয় দিবসের কর্মসূচি স্থগিত। কৃষিভিত্তিক স্থায়ী পরিকল্পনা আর গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন চান রংপুর ৪ আসনের ভোটাররা। নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠে সড়ক প্রার্থীরা। নোয়াখালীর হাতিয়ায় চালু হচ্ছে ফেরি সার্ভিস। লাঘব হবে দীর্ঘদিনের দুর্ভোগ, বাড়বে যাত্রী ও পণ্য পরিবহন। খুশি দ্বীপের লাখো মানুষ। উজবেকিস্তানে নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক কেন্দ্র। থাকবে জাদুঘর ও শিক্ষা গবেষণার ব্যবস্থা। উদ্বোধন 2026 সালে। এবং জম্পকালু আয়োজনে শেষ হলো বিপিএল এর নিলাম। ১,১০,০০,০০০ টাকায় চট্টগ্রামের নাইম শেখ। আগ্রহ নেই বিদেশি খেলোয়াড়দের নিয়ে। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শেফালি রহমান। এবার বিস্তারিত। শুরু হলো বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকে বাঙালির বীর সন্তানদের সঙ্গে মুক্তিযুদ্ধে একের পর এক পরাজিত হতে থাকে পাক বাহিনী। পরে ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয় চূড়ান্ত বিজয়। এইচ হিমেলের রিপোর্ট। শুরু হলো মহান বিজয়ের মাস, বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের মাস। স্বাধীন দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন বাংলার বীর সন্তানেরা। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শহীদ হন ৩০ লাখ মানুষ, সম্ভ্রম হারান ২ লাখ মা বোন। এ মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩,০০০ হানাদার বাহিনী। জন্ম হয় নতুন দেশ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে লিখিত হয় বাংলাদেশের নাম। ইতিহাসে গৌরবময় ও স্মরণীয় মাস হিসেবে স্মরণ করা হয় লাখো শহীদকে। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের আনন্দের মাসে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে যে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এ সময় কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বিগত সরকারের বিভিন্ন সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত সরকারের আমলে ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত ও বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ পেশের জন্য গঠিত কমিটির প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন হস্তান্তরের পর এই মন্তব্য করেন তিনি। কমিটি ৭৩৩ আবেদনের মধ্যে ১৪৫টির ক্ষেত্রে পুনর্বিবেচনার সুপারিশ করেছে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ।
রোববার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করার মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন আজ বাস্তব রূপ নিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এখনও বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেননি চিকিৎসকরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করেছে দলটি। ফারুক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাওয়া, অন্যায়ের সাথে আপোষ না করে ন্যায়ের পক্ষে অবিচল থাকা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রোববারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য তাদের চিন্তার কমতি নেই। নিষেধ করলেও মন না মানায় হাসপাতালের সামনে অপেক্ষা তাদের। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন সবাই। এখন প্রয়োজন সবচেয়ে বেশি ওষুধের থেকেও বেশি প্রয়োজন জনগণের দোয়া। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। সবাই দোয়া করবেন অতি সত্বর উনি যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিয়ে যেতে দেশে ফিরতে। গতকালকে থেকে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, সকলের দোয়ায় ম্যাডাম একটু সুস্থ আছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কথা। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন রিজভী আহমেদ। বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন, কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন, এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন, সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি, জানছি এবং আমরা বুঝতে পারছি। এদিকে বিজয় দিবস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মশাল কর্মসূচির ঘোষণা করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করেছে দলটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ দিদারুল আলম। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সহকারীর একান্ত সচিব সহ একটি প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় তারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন রাষ্ট্রপতি। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গেও যোগাযোগ রাখছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আসলে, এবং মহামান্য রাষ্ট্রপতি যে গতকালকে বিবৃতি দিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি আমাদেরকে খোঁজ খবর নিতে বলেছেন এবং তিনি নিজেও টেলিফোন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। রোববার বিকেলে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাসপু, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য।
প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, খালেদা জিয়াকে বিদেশ নিতে চাইলেও সহায়তা করবে সরকার। দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলেও জানান তিনি। মুক্তা মাহমুদের রিপোর্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক ডিক্যাপ টকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুরুতেই পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে তার মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তাকে পেয়ে সাম্প্রতিক সময়ের নানা বিষয়ে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ, ভারত পাকিস্তান সহ পরাশক্তি দেশগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক সহ নানা বিষয়ে জানতে চান সাংবাদিকরাও। এ সময় তারেক রহমানের ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেয়া যাবে। তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যাপনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলে জানান তৌহিদ হোসেন। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। বাংলাদেশের সঙ্গে ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে এই পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাহ্যিক উষ্ণতার সম্পর্ক ছিল বিগত সরকার, যা জনগণের জন্য নয়। একই সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল, যা এখন ভালো বলে মন্তব্য করেন তিনি। বাহ্যিক উষ্ণতা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা। স্বার্থ উদ্ধার হচ্ছিল না। ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারা, রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো সুবিধা করতে না পারায় নিজ মন্ত্রণালয়ের অসহায়তার কথা জানান তৌহিদ হোসেন। এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না, কারণ জানান আওয়ামী লীগ ছাড়াই আগামী নির্বাচন হবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দল কিংবা প্রার্থীদের কাছ থেকে যাতে কোনো আতিথেয়তা গ্রহণ না করে সেজন্য নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, গণভোটের জন্য বাড়ানো হবে না ভোট কেন্দ্র। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রোববার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থা প্রধানদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠকে আলোচনা হয় নির্বাচনকালীন নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, বাজেট সহ বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে ইসি সচিব জানান, মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে শুধু কথা নয়, কাজের মধ্যে প্রমাণ করতে হবে জাতিকে তারা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। পাশাপাশি বর্তমানে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন ইসি সচিব। কথা এবং কাজের মধ্যে সময় না লাগবে, এটা লিপ সার্ভিস হলে হবে না। কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন ফর দ্যাট ম্যাটার ইজ আ রিকোয়ারমেন্ট। কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন বিটুইন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবং বিচ্ছিন্নভাবে যে 2-1টা ঘটনা যেটা হচ্ছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়, তারপরেও তারা সচেতন আছেন।
গণভোটের জন্য অতিরিক্ত কেন্দ্রের প্রয়োজন নেই জানিয়ে সচিব বলেন, বাড়ানো হতে পারে গোপন কক্ষের সংখ্যা। এছাড়া রাজনৈতিক দল থেকে সুবিধা নেয়া বন্ধে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা বাড়ানোর কথা জানান ইসি সচিব। গতকালকার মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স, যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো। গণভোটের প্রচারণা, প্রবাসী ভোটারদের উদ্বুদ্ধকরণ, এআই এর অপব্যবহার রোধে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থা ও মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। হাসান আল মাহমুদের রিপোর্ট। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশ উপলক্ষে সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ, পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে বিশেষ গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে আবারও প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। মাত্র কদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, আর কবে আপনারা নিরপেক্ষতার পরীক্ষা দেবেন, কবে আমরা আপনাদেরকে পাস নম্বর দিয়ে টেনে টুনে আপনাদেরকে পাস করাবো, এ ব্যাপারে খুবই দ্রুত অন্তর্বর্তী সরকারকে তার অবস্থানটা খুবই স্পষ্ট করাটা আর সেদিক থেকে দরকার হবে। এখন আপনারা যদি সেই আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন দিয়ে, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন বিএনপি ও জামাতের নেতারা। এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের সমস্ত আন্তরিকতা ঢেলে ধীরে ধীরে এগোতে পারি, আস্তে আস্তে পানি বিশুদ্ধকরণের মতো যেভাবে পিউরিফাইড হয় ওইভাবে পিউরিফাইড হয়ে কিন্তু গণতন্ত্র একসময় প্রতিষ্ঠিত হবে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, আশায় ভর করে তো মানুষ জীবনে বেঁচে থাকে। বিএনপির প্রতি আমাদের এটি দাবি থাকবে যে যেটি হচ্ছে যে একটি দল হিসাবে গণতান্ত্রিক সিদ্ধান্ত যেন তারা নিতে পারে এবং হচ্ছে নির্বাচনের জন্য সর্বোচ্চভাবে যেন তারা হচ্ছে ছাড় দিয়ে হচ্ছে সর্বোচ্চভাবে গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করে। ধন্যবাদ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। আশার আলো দেখতে পাচ্ছি পথে যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথকে তারা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং একই সাথে চেকস এন্ড ব্যালেন্স, গণতন্ত্রের একটা নজরদারিত্বের কাঠামো। নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে বলেও এই সময় উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য সম্পর্কে জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটারে 102 টাকা থেকে বেড়ে হয় 104 টাকা। 122 টাকা লিটারের অকটেন কিনতে হবে 124 টাকায়। পেট্রোলের দাম 118 টাকা থেকে বেড়ে হয়েছে 120 টাকা। 114 টাকার পরিবর্তে কেরোসিনের দাম পড়বে 116 টাকা। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম ঠিক করতে 2024 সালের ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের মূল্য নির্ধারণ চালু করেছে সরকার। নভেম্বর মাসের প্রথম 29 দিনে দেশে $268 কোটি 11 লাখ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।
প্রতি ডলার 122 টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ 32,000 কোটি টাকারও বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি নভেম্বরের প্রথম 29 দিনে দেশের রেমিট্যান্স এসেছে 268 কোটি 11,30,000 ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 51 কোটি 69,40,000 ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে 27 কোটি 95,70,000 ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে 187 কোটি 90,70,000 ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 55,50,000 ডলার রেমিট্যান্স। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হন আরও 636 জন। রোববার ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 382 জনে এবং শনাক্ত রোগী বেড়ে 94,402 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, 116 জন। চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। রোববার রাতে সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাটিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। রাতে সীমান্ত হয়ে ভারতের প্রবেশ করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত হওয়ার পর তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যশোরের শার্শায় লিটন ট্রাভেলসের যাত্রীবাহী বাস চাপায় হালিমা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। রোববার রাতে শার্শায় নাভারণ সাতক্ষীরা মহাসড়কের 7 মাইল এলাকায় এই ঘটনা ঘটে। শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার সময় 7 মাইল আমতলা এলাকায় পৌঁছালে বাসটি সামনে পড়ে যায় ওই নারী। এই সময় বাস চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ, তবে চালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন। শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। রোববার সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছে। এর আগে শনিবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম এই ঘোষণা দেন। বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মাগুরাই শ্রমিক নেতা শফিকুলকে মারধর করে রংপুর মালিক সমিতির লোকজন। এরই প্রতিবাদে রংপুর থেকে নীলফামারী, সৈয়দপুর ও জলঢাকা রুটে চলাচলকারী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা বা আশপাশের জেলার সঙ্গে এসব রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। চলে গাড়িটা তো ওইটা নিয়ে গন্ডগোল চলতেছে এখানে, এই জন্য এই পরিস্থিতি এখানে। বাড়ি থেকে আসছি, আমি রংপুরে যাব, আধা ঘন্টা হয়ে গেল, এখনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই শ্রমিকের বেধড়ক মারপিটের প্রতিবাদে আমরা প্রতিক্রিয়া দিছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিকের সুষ্ঠু বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত নীলফামারীতে সৈয়দপুর জেলার কোনো গাড়ি আমরা এখানে ঢুকতে দেব না। বিড়ি শিল্পের নগরী হারাগাছ। কৃষি আর বিড়ি ছাড়া টেকসই কর্মসংস্থানের সুযোগ নেই কাউনিয়া পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসনে। তিস্তার কোল ঘেঁষে থাকা এখানকার মানুষ পুরোটাই নির্ভর আলু ও ধানের উপর। তাই ভোটারদেরও চাওয়া বছর ঘুরে লোকসান ঠেকাতে কৃষিভিত্তিক স্থায়ী পরিকল্পনার। ভোটারদের কাছে সেই প্রতিশ্রুতিও আছে প্রার্থীদের। রফিকুল ইসলামের রিপোর্ট। ভোরের আলো থেকে গোধূলি কেউ ছুটছেন বিড়ি তৈরির কাজে, কেউ আবার খেতে। কর্ম বলতে এই দুই বোঝেন এখানকার মানুষ। অথচ আলু ধানের সমৃদ্ধ হলেও সেই সম্পদ রক্ষায় নেই কোনো পরিকল্পনা।
এমন বাস্তবতায় বছরের পর বছর পার হলেও প্রান্তিক কৃষি চাষীদের ভাবনায় না আসা মানুষজন খুঁজে ফেরেন তাদের আগলে রাখার অভিভাবককে। কোনো কর্মস্থান নাই তো এখানে, যারা রিক্সা চালায় আর যারা কর্ম করে 2 মাস আছে 3 মাস বসেই থাকে। আমাদের এলাকায় আপনার রাস্তাঘাট যায় দেখেন কোনোটা উন্নয়ন হয়েছে নাকি। আমরা এবার সৎ ভালো একটা মন্ত্রী চাই, এমপি চাই। গার্মেন্টস, হয়তো জুট মিল, এই ধরনের যদি শিল্প হয় তো আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে। শুধুই কি কৃষি, আছে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন অবহেলা, অনুন্নত যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য অবহেলা দৃশ্যমান। নদী ভাঙ্গা গড়ার খেলায় যখন হারিয়ে যায় বাপদাতার ভিটে, তখন নদী শাসনের নামে রাজনীতিতে অতিষ্ঠ মানুষ। এমন নেতা চাই একে শিক্ষাখাত থেকে একবারে আমাদের মনে করেন যে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে। যদি স্বাস্থ্য সেবা ক্লিনিক এটা ভালো পর্যায়ে নিয়ে আসতো তাহলে আমাদের গরিব লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো হতো। এসব অভিযোগের বাস্তব সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। শিক্ষিত বেকার ছেলেমেয়েদেরকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, খেটে খাওয়া গরিব দিকে মানুষের জন্য প্রতিটা ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স করা যায় কিনা, এটা আমার লক্ষ্য থাকবে। রাস্তাঘাট সংস্কার করা, রাস্তাঘাট তৈরি করা, নতুন গরিব দিকে মানুষের পাশে থাকতে চাই, তাদের সুখ দুঃখ শেয়ার করতে চাই। এলাকার জনগণের মতামতটা আমার পক্ষেই, সেন্টিমেন্টটা আমার পক্ষেই। লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন এরকম হলে আমার ধারণা জনগণ বলছে কাউনিয়া পীরগাছার পছন্দের প্রার্থী হিসেবে আমি বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত টানা রেল লাইন থাকতো, ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। তিস্তা নদীকে শাসন করা হতো, শিল্পাঞ্চল গড়ে উঠতো। সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য হিসেবে সেটা ফিরে আসবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। 3 প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়ালেও এবারের এই নির্বাচন প্রার্থীদের মর্যাদার লড়াই। তাই নেতা বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক ভোটারদের টার্গেট নিজ এলাকায় উন্নয়ন। আমরা দেখবো যে যোগ্য ব্যক্তি এলাকার উন্নয়ন, দেশটা যখন ভালোভাবে যখন চলে এইটাই। এই আসনে 4,79,334 ভোটারদের মধ্যে দারিদ্রতার হার প্রায় 20%। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। নোয়াখালীর হাতিয়ায় বদলে যেতে চলেছে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগে নৌ চলাচল বন্ধ হলে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন দ্বীপবাসী। সেই পরিস্থিতি বদলাতে নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত নতুন ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে, যা বাস্তবায়িত হলে পরিবর্তন আসবে হাতিয়ার 7 লাখ মানুষের জীবনে। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চারদিকে মেঘনা নদী বেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নোয়াখালীর হাতিয়া দ্বীপের বাসিন্দাদের। নৌযানী এখানকার যাতায়াতের একমাত্র ভরসা, কিন্তু বৈরী আবহাওয়ায় নৌ চলাচল বন্ধ হলে জরুরি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায় বড় বাধা তৈরি হয়। তবে নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন দ্বীপবাসী। ফেরি চালু হলে অবসান হবে দীর্ঘদিনের নাগরিক সমস্যার এবং সহজ হবে যাত্রী ও পণ্য পরিবহন। পাশাপাশি প্রভাব পড়বে অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, পর্যটন খাতে। এই যে নতুন করে এখন ফেরির ঘাটের কার্যক্রম শুরু হয়েছে, এতে আমরা হাতিয়াবাসী অত্যন্ত আনন্দিত, খুশি। যে ফেরি কাজ শেষ হলে আমরা যাতায়াতের জন্য, আমাদের মাল সামানোর জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং এই সুন্দরভাবে যাতায়াত করতে পারবে সব মাল। দ্রব্যমূল্য মালও অনেকটা কমে যাবে। আমাদের এখানে অনেকটা নদী পার হতে অনেক কিছু অনেক খরচ বরচ আসে, এই জন্য অনেক মালামাল অনেক দাম বেশি। রুগীদের জন্য আমরা বিশাল ভোগান্তিতে পড়তে হয়, নদীর কারণে অনেক সময় অনেক জীবন বিপন্ন হয়। মালামাল আনা নেওয়া উঠা এখানে খুব সুবিধা হবে। সম্প্রতি ফেরি সার্ভিস চালুর কাজ পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমি সেই কথাটা বলেছি যে এটা মানুষের প্রপার্টি, সরকারের প্রপার্টি। আমরা চেষ্টা করতেছি যাতে সবার সাথে যোগাযোগ ভালো স্থাপনা করা যায়। এটা আপনাদের প্রপার্টি, আপনাদের জনগণকে দেখে রাখতে। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে স্থানীয় অর্থনীতিতে সৃষ্টি হবে নতুন সুযোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় ইট ভাটা রয়েছে 543টি, এর মধ্যে 459টি অবৈধ।
বৈধ 84টি ভাটার সঙ্গে পাল্লা দিয়ে কার্যক্রম চলছে অবৈধ ভাটাগুলোতেও। এসবের বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও প্রকৃতি, জনজীবন পড়েছে বিরূপ প্রভাব। অবৈধ ভাটা বন্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর আরেকটি রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নে কৃষি জমিতে গড়ে তোলা হয়েছে বিআরবি ইট ভাটা। ভাটার আশপাশে রয়েছে বসতবাড়ি ও স্কুল। ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় ধুঁকছে মানুষ ও পরিবেশ। ভাটার কাজে ব্যবহৃত অবৈধ লরিতেও ঘটছে দুর্ঘটনা। প্রশাসন আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, তবে হয়তো যদি কোনো ইট ভাটার সমস্যা থাকে সেটা সমাধান হবে। ইট ভাটার কারণে আমাদের ধুলাবালি আসে, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। ইটের গাড়ি যায়, তাই আমরা পড়াশোনা করতে পারি না, ধুলাবালি আসে। অনেক শব্দের কারণে মনে করেন মাথা ব্যথা করে। এখন আইল্যান্ড দিচ্ছে আর আইল্যান্ডের কারণে আর বেশি শব্দ। এর খানিকটা দূরে লীলা নদী ঘেঁষে গড়ে তোলা হয়েছে শততা ইট ভাটা। কৃষকদের প্রলোভন দেখিয়ে এসব ভাটায় ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। তবে ভাটা পরিচালনকারীরা বলছে লাইসেন্স নবায়ন না হলেও তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ইট ভাটা ইট উৎপাদন করছেন। কাঠটা কোন সময় কখন বাঙ্গালা এটারও কোনো ইয়া নাই, আলার উপরে বড় হয়ে রাখলে চালাইতেছি আর বিকল্প কিছু চিন্তা করতেছি ছেড়ে দিব। হেরা সব কিছু সমাধান ওইয়া কাগজপত্র কইরা ইট মাঠ হইয়াছে গা। ওখান যদি এইটা মাঝে যদি আমি খালি খুঁচাই আমি খুঁচাই তারে খুঁচাই কি ওই এটা বুঝাই দিই। উপজেলায় এটা বিভিন্ন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন তারা সহযোগিতা চায়, ওই সহযোগিতার মধ্যে আমরা দেখা গেছে একটু সহযোগিতা করি। অবৈধভাবে চলা ইট ভাটাগুলো বন্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক। আমরা মোবাইল শুরু করেছি এবং এটা চলবে, কিন্তু যেহেতু অবৈধ সংখ্যা অনেক বেশি, হয়তো 71 বছরে একবার যাওয়া সম্ভব না। আমরা শুরু করেছি গ্রাজুয়ালি, শেষ করবো আমরা। ইতিমধ্যে অভিযান পরিচালনা করে অবৈধভাবে চলা বেশ কয়েকটি ইট ভাটা ঘুরিয়ে দিয়েছে প্রশাসন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।